গো, ছেলে কবে থেকে বলছে বাবা কোথাও ঘুরতে নিয়ে যায় না। তুমি কাছাকাছির মধ্যে কোথাও একটা চলো না। তুমি বললেই তো আর হবে না, পরে কখনো সবাই ঘুরতে যাব, এখন থাক। ছেলে স্কুল ট্যুরে যেতে পারলো, টাকার সমস্যার জন্য। আর তাছাড়া বিয়ের পর আমাদের তো কোথাও যাওয়া হয়নি। বললাম তো পরে, এখন থাক। ধুর, তোমাকে বলে কোনো লাভ নেই। কিছুক্ষণ পর, শোনো, ছেলেকে বলো আমরা চিড়িয়াখানা বেড়াতে যাব। আর হ্যাঁ, তুমি ঘর থেকে রান্না করে নিও। আচ্ছা, ঠিক আছে, কিন্তু কি রান্না করব? চাউমিন করো। শুধু চাউমিন? আচ্ছা, তোমার যা মনে হয় তাই করো। সূর্যের আখ্যান, এখানে সব ধরনের বাংলা গল্প শোনানো হয়। আজকের গল্প সামাজিক গল্পকথা সিরিজের দ্বিতীয় পর্ব। আজকের এপিসোডের শুরুতে আপনারা যে অডিও ড্রামাটি শুনলেন, অডিও ড্রামাতে ফিমেল ভয়েসে ছিল অনুষ্ণা আহির। যে অডিও ড্রামাটি আপনারা শুনলেন সেটা হলো আজকের তৃতীয় গল্প, সেটাকে আমরা অডিও ড্রামা রূপ দিয়েছি। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সামাজিক গল্পকথা সিরিজের দ্বিতীয় পর্বের প্রথম গল্পটি সব বয়সীদের জন্য নয়, কিশোর থেকে সর্বোচ্চ বয়সীদের জন্য। ছোটদের না শোনাই ভালো। শুরু হচ্ছে গল্প পাঠ। বৃহস্পতিবার 9:30 রাত, শুধু গল্প শোনার রাত, সঙ্গে সৌর্যদ্বীপ। পাশবিকতা। মিষ্টিখালী থানার ডাঙাডোবা গ্রাম, কৃষি নির্ভর মানুষজন। গ্রামের কাঁচা রাস্তাগুলো সবে মোরাম পড়ে ধীরে ধীরে উন্নত হচ্ছিল। সালটা তখন 2006 কি 7 হবে। স্কুল কলেজের সংখ্যাও বৃদ্ধি হচ্ছিল। মোটামুটিভাবে সুন্দর জীবন চলে যাচ্ছিল। 2009 সাল নাগাদ কিছু সংস্থা জনসাধারণের মধ্যে অতি আকাঙ্ক্ষার বিষাক্ত বীজ প্রবেশ করিয়েছিল, ফলে মানুষ হয়েছিল অতি বিলাস ব্যসনে মত্ত। গ্রিফ অ্যান্ড টেক নামক সংস্থার হেড ছিল ভয়ঙ্কর সিং। সে ছিল এলাকার ডন। জাহাজের মালপত্র খালাসির নামে চুরি স্মাগলারি করা ছিল তার কাজ। তার নির্দেশে তার সাঙ্গপাঙ্গরা এলাকার কোমলমতি যুবক যুবতীদের নিয়ে 15 দিন অন্তর লাইফস্টাইলে মিটিং করত। অনেক টাকার চাকরি পাইয়ে দেওয়ার স্বপ্ন দেখাতো। পরে এক সময় দেশে নির্বাচনের দিনক্ষণ এলে সেও তার লোকজনের যুবক যুবতীদের তৎকালীন শাসকদের বিরুদ্ধে ভুল বুঝিয়ে ক্ষিপ্ত করে তুলেছিল। সে নিজেও নির্বাচনে দাঁড়িয়েছিল। সব নতুন ভোটার যুবক যুবতীদের অ্যাকাউন্টে গোপনে কিছু টাকা ভরে দিয়েছিল। ব্যাস, স্বাভাবিকভাবেই কোমলমতিরা তাকে বিপুল ভোটে বিজয়ী করেছিল। নতুন সিংহাসন পেয়ে বিরাট উন্মাদনা। প্রথমে রাস্তাগুলোকে পাকা করে দেয়, তারপর কিছু বাড়ি পাকা করে দেয়। বছরে প্রায় বেশিরভাগ সময় বিভিন্ন মেলা উৎসবে মানুষের মন আনন্দে মজিয়ে রাখত। আপাত দৃষ্টিতে এই আচরণগুলো খুব প্রশংসনীয় মনে হলেও এর আড়ালে ছিল এক জঘন্য ঘৃণিত চক্রান্ত, যা শুনলে গা শিউরে উঠবে। গোপন সূত্রে জানা যায় ওই রাস্তা পাকা করেছিল আগামী দিনে কিছু নোংরা কাজ দ্রুত সম্পূর্ণ করার জন্য। আবার সেই রাস্তায় কাজের কর্মীদের ন্যায্য মজুরি না দিয়ে সেখান থেকে কিছু টাকা কেটে নিত। রোড কন্ট্রাক্টরের বহু টাকা বাকি রাখত। এমনি সামান্য চা দোকানেও টাকা দিত না। এরা তাদের হকের টাকা চাইতে গেলে সে মার্ডারের হুমকি দিত। যে সকল গরিব মানুষের নামে পাকা বাড়ি টাকা বরাদ্দ হতো, তাদের কাছ থেকে প্রথমে কয়েক হাজার টাকা নেবার পর বাড়ি করার অনুমতি দিত। কেউ প্রতিবাদ করলে তার উপর চড়াও হতো তার গুন্ডা বাহিনী। তারপরও যদি থানায় অভিযোগ করত, তখন তার বাড়ির মা বোনদের ইজ্জতহানি করত। তার এই উদ্ধত অরাজকতা এত চরমে শিখর উঠেছিল যে চিন্তার বাইরে। বাড়ির মেয়েরা নিরাপদে স্কুল কলেজে যেতে পারত না। তার কিছু এজেন্ট ছিল, তাদেরকে মদ মাংস দিয়ে সর্বদা পুষে রাখত। তারা এলাকায় সুন্দরী মেয়েদের খোঁজ দিত তাকে। সে মেয়েকে বিভিন্ন কাজে প্রলোভন দেখিয়ে তার অফিসে এনে তার শরীর উপভোগ করত দিনের পর দিন। পরে তাকে বিদেশে পাচার করে দিত মোটা অঙ্কে। অভিভাবক মেয়ের খোঁজ খবর করলে তাদের মুখ বন্ধের জন্য তাদেরকেও টাকা দিত।
কিন্তু এই কাজ তো আর বেশি দিন চলতে পারে না। দিনের পর দিন এই অন্যায় সহ্য করতে না পেরে তারা টাকা না নিয়ে মেয়েকে ফিরিয়ে দিতে ধর্নায় বসত। তখন তাদের ওপর শুরু হতো আরও কঠোর নারকীয়তা। কারোর ইজ্জতহানি, কারোর দোকান লুট, কারো পোড়ানো হতো। দ্বাদশ শ্রেণীতে পাঠরত প্রায় 50 জনের বেশি মেয়ে ওই এলাকা থেকে নিখোঁজ। বারবার পুলিশের কাছে অভিযোগ দিয়েও যখন কোনো সুরাহা হচ্ছিল না, তখন সাধারণ জনগণ মিডিয়ার সাহায্য নিয়েছিল। তখন প্রশাসনের টনক নড়েছিল। 24 ঘন্টার মধ্যে ভয়ঙ্কর সিংকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। ততক্ষণে কুখ্যাত ব্যক্তি তার দলবল নিয়ে চম্পট দিয়েছে। এলাকায় মানুষের কঠিন দুর্দশা, এক গভীর শোকের ছায়া। তবে তারা সবাই একেবারে ভেঙে পড়েনি। অনেকে, বিশেষ করে মায়েরা, খুব প্রতিবাদী মুখর। বোধহয় খুব শীঘ্রই সুদিন ফিরবে। বৃহস্পতিবার 9:30টার রাত, শুধু গল্প শোনার রাত, সঙ্গে সৌর্যদীপ। চলে যাচ্ছে আজকে সামাজিক গল্পকথা সিরিজের দ্বিতীয় গল্পে, বিবেকবান। ধর্মমঙ্গল খ্যাত রাজা লাউসেনের গড়ে ঐতিহ্যবাহী রাসমেলার কথা অনেকে নিশ্চয়ই শুনে থাকবেন। এই রাসমেলা শুরু করেছিলেন রাজা গোবর্ধনান্দ বাহুবলীন্দ। এই বছর 2023 সালে এই মেলা 463তম বর্ষে পদার্পণ করল। 2020 ও 2021 দুটি সাল করোনা মহামারীর কবলে পড়ে মেলা না হওয়ায় এই বছর মেলায় লোকে লোকারণ্য। পূর্বে এই মেলা 1 মাস হলেও হেরিটেজ হবার পর থেকে 10 থেকে 15 দিন মেলা হয়। প্রায় শেষের দিকে একটি ঘটনা ঘটেছিল। সম্ভবত 11ই ডিসেম্বর দুপুর 1টার দিকে অরূপ পোদ্দার নামের এক দর্শনার্থী মেলায় এসে রাজার গড় পরিক্রমা করার পর কিছু জিনিসপত্র কিনছেন। এরপর কর্মকারদের দোকানে একটি কাটারি কিনে দোকানদারকে টাকা দেওয়ার জন্য মানি পাস বের করতে গিয়ে দেখে যে তা তার কাছে নেই। এক নিমেষে তার সব আনন্দ যেন মাটি হয়ে গেল। সে তন্ন তন্ন করে খুঁজেও যখন তার মানি পাস পাচ্ছিল না, তখন সে মেলা কমিটির অফিসে গিয়ে ঘটনাটি জানায়। তখন তারা মাইকে বারবার ঘোষণা করেছিল যে মেলায় আগত দর্শনার্থী অরূপ পোদ্দার মহাশয়ের মানি পাসটি হারিয়ে গেছে, তাতে টাকা ও চাবি ছিল। কেউ যদি পেয়ে থাকেন তবে অনুগ্রহ করে আমাদের অফিসে দিয়ে যান, এখানে তিনি বসে আছেন। কিন্তু জগতে যেই সত্যনিষ্ঠ লোকের বড়ই অভাব, তাই বারবার ঘোষণা করেও কেউ তা অফিসে পৌঁছে দেয়নি। দুপুর গড়িয়ে বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়, তখনও কোনো হদিশ মেলেনি। অবশেষে রাত্রি হচ্ছে দেখে অরূপবাবু মনের দুঃখে বাড়ি ফেরে। চাবি না থাকায় নিজের বাড়িতে তিনি ঢুকতে পারেননি, তাই পাশের বাড়িতে সেই রাত কাটায়। পরের দিন আবার মেলায় তিনি গেলেন। মেলা কমিটি পুনরায় ওই মানি পাসটি খুঁজে দেবার ঘোষণা করে। জগতে সকল মানুষ যে চেতনাহীন তা নয়, কিছু মানুষ মানবিক, বিবেক সম্পন্ন। তারই নিদর্শন যেন মিলেছিল একজনেরই মধ্যে। আনন্দপুরের আবির বেড়া মেলায় সপরিবারে ঘুরতে ঘুরতে ওই ঘোষণাটি শুনে মনে মনে খুব ব্যথা অনুভব করেছিলেন। তিনি রাজারগড়ে যখন গিয়েছিলেন তখন সেখানে শ্যামসুন্দর জিওর কাছে প্রার্থনা করেছিলেন যাতে ওই ব্যক্তি তার মানি পাস পেয়ে যায়। সন্ধ্যার সময় যখন আবির বাবুরা বাড়ি ফিরছিলেন, তখন একটি ছোট্ট পুলের কাছে কিছু ছেলের ওই মানি পাস, চাবি ইত্যাদি বিষয়ে কি যেন আলোচনা করছিল, তার কানে এসেছিল। কিছুটা এগিয়ে যাবার পর তিনি বাড়ির লোকজনকে একটু এগিয়ে যেতে বলে তিনি পিছিয়ে ওই পুলে আলোচনারত ছেলেগুলোর কাছে ফিরে এসে বুঝতে পেরেছিলেন যে তারাই ওই মানি পাস চুরি করেছে। তখন তিনি প্রথমে তাদের ভিডিও করেন, তারপর তিনি তাদেরকে ভালোভাবে মানি পাসটি ফিরিয়ে দিয়ে আসতে বলেন। তখন তারা তার কথা শুনে পালাতে চাইলে তিনি তাদের পথ আটক করে এবং তাদের হাত থেকে চাবিসহ মানি পাসটি ছাড়িয়ে নেয়। তখন উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এদিকে আবিরবাবু এর মাঝে মেলা কমিটিকে গোপনে হোয়াটসঅ্যাপে তাদের খবর জানিয়েছিলেন। তাই ওই চরম পরিস্থিতির সময় কমিটি তাদের টিম ও পুলিশ সহ ঘটনাস্থলে পৌঁছে অপরাধীদের ধরে নিয়ে যায়। আবিরবাবু তাদের হাতে মানি পাস ব্যাগ তুলে দেন। তারপর রাসমেলা কমিটির পক্ষ থেকে
আবির বাবুকে পুরস্কৃত করা হয় এবং অরূপ বাবু তাকে বাড়িতে নিয়ে গিয়ে যথাসাধ্য আপ্যায়ন করেন, যেন এক বৃহৎ বিবেকের জয় হলো। বৃহস্পতিবার 9:30টার রাত, শুধু গল্প শোনার রাত, সঙ্গে সৌর্যদ্বীপ। সামাজিক গল্পকথা সিরিজে তৃতীয় গল্প, ভ্রমণ সুখ। মধুদা মানে মধুসূদন মণ্ডল অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তৎকালীন সময়, কিন্তু বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো না থাকায় পড়াশোনার রথ সাধারণ স্নাতক স্তরেই থেমে গিয়েছিল। এর পরের বছরই বাবা পরলোক গমন করেন, তাই বাড়ির বড় ছেলে হিসাবে সংসারের দায়িত্বভার তাকে স্বাভাবিকভাবেই নিতে হয়েছিল। তবুও তিনি চাকরি পাবার চেষ্টা ছাড়েননি। পরীক্ষা দিচ্ছিলেন বেশ কয়েকটি। গত 2014 সালের প্রাইমারি স্কুলে শিক্ষকতার পরীক্ষায় পাশ করেছিলেন, কিন্তু ইন্টারভিউতে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়, কারণ তাকে 10 লক্ষ টাকা চাওয়া হয়েছিল, কিন্তু তিনি তা দিতে পারেননি, তাই তার প্রাপ্য চাকরি হাতছাড়া হয়। কিছুটা হতাশ হয়েছিলেন বটে, তবে তিনি বাস্তবটা বুঝতে শিখেছিলেন, তাই বসে না থেকে নিজে আর না পড়ে ভাই বোনদের কষ্ট করে পড়িয়েছিলেন। এভাবে চলতে চলতে দাদার বিবাহের উপযুক্ত বয়স হলে তার মায়ের অনুরোধে তিনি বিবাহ করেন। তিনি এখন টিউশন করেন, অবসর সময় ধান চালে ছোটোখাটো ব্যবসা করেন। এভাবে তাদের সংসার চলছিল। এক সময় পর তাদের একটি পুত্র সন্তান হয়। ছোট্ট পুত্রকে নিয়ে তাদের এখন আরও সুন্দর সুখের সংসার। মা চন্দ্রা দেবীও বেশ খুশি গুণলক্ষ্মী বৌমা ও নবজাতক নাতিকে নিয়ে। একেবারে যেন চাঁদের হাট বসেছে তাদের পরিবারে। দেখতে দেখতে ওদিকে আবার ভগ্নীরত্না বিবাহ যোগ্যা, তাই তার বিবাহের বন্দোবস্ত করেন মধুদা। 2018 সালের ফেব্রুয়ারি মাসে তার বিবাহ দেন সুপাত্রে। বোনের বিবাহের 1 মাস পর মায়ের বার্ধক্যের ভারে হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেল। চলল মাকে বাঁচানোর তোড়জোড়। ভর্তি করেছিলেন এক বেসরকারি হাসপাতালে। কিছুটা সুস্থ হয়েছিল ঠিকই, কিন্তু এক হাত এক পা অবশ হয়ে গিয়েছিল। মধুদা মাকে বাড়িতে নিয়ে চলে এসেছিলেন। বাড়িতে চলছিল মায়ের সেবা, কিন্তু 11 মাস পর মা পরলোক গমন করেন। এখন সুখের সংসারে বিষাদের সুর, সকলেই এখন গভীর শোকে বিহ্বল। মায়ের মৃত্যুর পর স্ত্রীর গোপীর ওপর এখন ঘর সংসারে খুব কাজের চাপ বেড়েছে। এমনিতে মধুদাদা আর্থিকভাবে দুর্বল ও কাজের চাপের জন্য বিয়ের পর বউকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেনি। তার ওপর এখন আরও এত দায়িত্ব নিতে হচ্ছে যে স্বামী স্ত্রী দুজনেই নাজেহাল। আর এখান থেকে মধুদার স্ত্রী একসময় খুব হতাশায় ভুগছিলেন। অনেক ডাক্তার দেখিয়েও কিছু লাভ হচ্ছিল না। এমনই এক সময় ছেলেটাও বায়না ধরছিল কোথাও বেড়াতে যাবে। অর্থাভাবে ছেলেকে স্কুলের এডুকেশনাল ট্যুরে যেতে দিতে পারেনি, তাই তার মনটা খারাপ। বাবা মধু চিন্তা করলেন, না, এভাবে চলতে পারে না। এই মুহূর্তে আমার প্রথম কর্তব্য হবে সকলের মনের স্বাস্থ্য ঠিক রাখা, কারণ সারদা মা বলেছেন মনেতেই সব। মন ভালো থাকলে সব কাজ আপনা থেকে ভালোভাবে হবে। তাই আর দেরি না করে তিনি পরিবারকে নিয়ে ভোরে বেরিয়ে পড়েছিলেন কলকাতার চিড়িয়াখানা দেখার উদ্দেশ্যে। 2022 সালের ডিসেম্বর মাস। ছেলে স্কুলের বার্ষিক পরীক্ষা হয়ে গেছে, ফলে কোনো অসুবিধা হয়নি। তারা বাড়ি থেকে চাউমিন, আলুর দম ও পরোটা করে এনেছিলেন, সঙ্গে সস ছিল। ভোরের বাস। তার ট্রেন হয়ে যখন তারা যাচ্ছিল, তখন যেন মনে করছিল এক বদ্ধ খাঁচা থেকে মুক্ত পাখি মেলে দিয়েছে ডানা। জানালার বাইরে তাদের দুটি আঁখি দেখছে কত বিচিত্র রকম প্রাকৃতিক দৃশ্য। এতেই তাদের যেন অর্ধেক মন ভালো হয়ে যাচ্ছিল। সকাল 10টায় তারা আলিপুর চিড়িয়াখানায় পৌঁছেছিল। সেখানে গিয়ে প্রথমে তারা টিকিট কেটেছিল। বড়দের 50 টাকা আর ছোটদের 25 টাকা। তারা ট্রেনে আসার সময় জল বিস্কুট খেয়েছিল। এখন তারা ভিতরে প্রবেশ করে একটা ছোট্ট মাঠে রোদ ছায়াতে বসে চাউমিন খেয়েছিল সস দিয়ে আরাম করে।
তারপর প্রথমে তাদের চোখে পড়েছিল জেব্রা। তারপর একটু এগিয়ে গিয়ে দেখতে পেয়েছিল একটা নালার মতো অংশে অল্প জলে 10-12টা গড়িয়াল, এক প্রকার কুমির, রোদ পোহাচ্ছে। বাম দিকে তাকাতেই একটা ঘরে অজস্র অজগর সাপ। তারপর ওখান থেকে আরও এগিয়ে যেতে দেখে চিতাবাঘ মোটা কাছের ভিতরে দেখা যাচ্ছিল। আরও পরে রয়্যাল বেঙ্গল টাইগার, এরপর গন্ডার, জিরাফ, হরিণ, বিশাল বড় হাতি, জলে জলহস্তী। এবার পাখিদের মধ্যে পেঁচা, ময়ূর, বর্দি, বিভিন্ন ধরনের বক, ছোট ময়না, পাহাড়িয়া ময়না, গ্রাউন্ড প্যারট ইত্যাদি দেখে বাথরুম সেরে যখন একটু বিশ্রাম নেয় তখন প্রায় বেলা 2:15। তারা হাত পা ধুয়ে ম্যাকাও পাখির খাঁচার কাছে বেঞ্চে বসে দুপুরে আহার রূপে ওই আলুর দম পরোটা ভোজন করছিল আর ম্যাকাও পাখিদের দেখছিল, তাদের বিকট আওয়াজ শুনছিল। তাদের মনে হচ্ছিল যেন এক গভীর অরণ্যে তারা প্রবেশ করেছে। খাওয়া দাওয়ার সেরে বিকেল 3টায় চিড়িয়াখানা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তারা। বক্সার বাসস্থলে বলাইপন্ডা বাস স্টপেজে নেমে সন্ধ্যে 7:30টায় বাড়ি পৌঁছেছিল। এখন আর তাদের কারোরই মন খারাপ নেই, হতাশা নেই, যেন মনে জমাট বাঁধা অসুখগুলো সব সেরে গিয়েছে। সবাই আবার সুস্থ স্বাভাবিকভাবে খুব জোশের সাথে যে যার কাজে মন দিতে পেরেছে। বৃহস্পতিবার 9:30টার রাত, শুধু গল্প শোনার রাত, সঙ্গে সৌর্যদীপ। কেমন লাগলো সামাজিক গল্পকথা সিরিজের দ্বিতীয় পর্ব সেটা কমেন্ট করে জানান। এবং আপনি যদি আপনার লেখা গল্প পাঠাতে চান তাহলে 9874261818 এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে আপনি গল্প পাঠাতে পারেন। আজকের এপিসোড এখানে শেষ করছি।